আমেরিকায় একটা বক্তব্যে আমি বলেছিলাম, ইনসাফের দাবি পূরণ করতে গিয়ে মহিলাদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। অনেকে এটার ভুল ব্যাখ্যা করেছেন। তো কি অপরাধটা আমি করলাম বলেন তো? এই যারা আমার দিকে কামানের গুলি ছোড়া শুরু করলেন, আমি আশা করব আমার এই কথাগুলা শোনার পরে তারা একটু শান্তি পাবেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে কেউ গাছে কাঁঠাল রেখে গুফে তেল দিচ্ছেন, মাসল আর ব্যাগ মানির মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন, তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, আমরা যুবক হয়ে বিস্ফোরিত হব ইনশাআল্লাহ। এই যুবকদের ভোট, আমার ভোট নিয়ে কেউ কাড়াকাড়ি করুক, এটা আমরা বরদাস্ত করব না। যুবকরা, তোমাদের ভোট তোমরা দিবা, আমরা তোমাদের পাশে থেকে লড়াই করব, তোমাদেরকে সাহস যোগাবো, শক্তি যোগাবো। কোন ডাকাত তোমাদের বুটের দিকে হাত বাড়ানোর জন্য দুঃসাহস না দেখায়। এখন থেকে সেইভাবে যুবকদেরকে প্রস্তুত হতে হবে। দুনিয়ার জায়গায় জায়গায় ঘুরে তোমাদের জন্য ফেরি করব ইনশাআল্লাহ। যেখানে যে উন্নত টেকনোলজি পাবো সেখান থেকেই কাঁধে করে ওইটা তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা যাতে টেকনো বেসড একটা মানবিক সমাজ গড়ে তুলতে পারো। মরার আগে দেখে যেতে চাই সন্তানেরা ভালো আছে, একটা সভ্য বাংলাদেশে আছে, সত্যিকারের একটা স্বাধীন বাংলাদেশের নাগরিক আমার সন্তান। আমেরিকায় একটা বক্তব্যে আমি বলেছিলাম, ইনসাফের দাবি পূরণ করতে গিয়ে মহিলাদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। অনেকে এটার ভুল ব্যাখ্যা করেছেন। একটা মিটিংয়ে সব কিছু বলা যায় না। চিন্তা ভাবনা না করে এই কথা তো আমরা বলি নাই, আমরা চিন্তা করেই বলেছি। কেন? একজন মহিলা, তিনি একজন শুধু মহিলা না, শুধু একজন কর্মজীবী না, তিনি একজন মা, সভ্যতার তিনি কেন্দ্রবিন্দু। একজন মহিলা ঠিক তো পরিবার ঠিক, পরিবার ঠিক তো রাষ্ট্র ঠিক। এই মহিলারা তারা তাদের উদরে সন্তান ধারণ করেন, গর্ভের সন্তান জন্মগ্রহণ করার পরে তাকে লালন পালন করেন, বুকের দুধ দিয়ে স্নেহ ভালোবাসায় তাকে শিক্ষা দিয়ে মানুষ করেন। তারা পরিবারের সব কিছুকে সামলান। এই দায়িত্ব পুরুষদের নাই এবং চাইলেও এটা পারবে না। এই আমেরিকায় অন্য আরেক জায়গায় একজন প্রশ্ন করেছেন, এক ভদ্রলোক, যে এটাকে বৈষম্য হলো না, যে ওনারা করবে 5 ঘন্টা, আমরা করব 8 ঘন্টা। তাহলে অবশ্যই বৈষম্য। দেখে আর কোনো বৈষম্য আছে কিনা। আচ্ছা, আগামী 1 বছরের ভিতরে পুরুষদের মধ্যে যারা পেটে বাচ্চা নেবেন তারা একটু হাত তোলে। এখন থেকে সবাই মিটমিট করে হাসে আর মাথা নিচের দিকে দেয়। এটা কীভাবে সম্ভব? আচ্ছা, এটা পারবেন না, বুঝলাম, এটা অনেক অসম্ভব জিনিস। আচ্ছা ঠিক আছে, এটা পারলেন না। আপনার স্ত্রী যে বাচ্চাটা জন্ম দিবেন, সেই বাচ্চাটাকে বুকের দুধ যারা খাওয়াবেন, নিজের বুকের দুধ, তারা একটু হাত তোলে। এবারও হাসে, বলে যে এটা তো সম্ভব না। আমি বললাম যে তাইলে কি এটা বৈষম্য না? একজন 2 দায়িত্ব, মহান গুরু দায়িত্ব পালন করলো, আপনি কিছুই করলেন না, এটা তো বৈষম্য রে ভাই। এই বৈষম্যের কম্পেনসেশন হবে তাদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার। এই কর্মঘণ্টা যখন কমিয়ে দেওয়া হবে, ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ নিয়ে তারা কাজ করবে। 5 ঘন্টা পরে সে তার বাচ্চার কাছে ফিরে যাবে, বাচ্চাকে সময় দিবে, লালন পালন করবে, পরিবারের অন্য দায়িত্ব পালন করবে। এটা তো সমাজেরই কাজ। এখন আরেক দল বলছে, আহারে গেল তো গেল, সব গেল। আগে এমনিই অনেকে মহিলাদেরকে কাজে নিয়োগ দিতে চায় না, এখন যখন দেখবে 5 ঘন্টা, তখন তো আর দিতেই চাইবে না। হ্যাঁ ভাই, 5 ঘন্টা আমার একজন মা, একজন বোন ডিউটি করবেন, কিন্তু ইনশাল্লাহ তারা 8 ঘন্টার বেতন পাবেন। এই বোঝা গিয়ে যিনি এমপ্লয়ার, নিয়োগকর্তার ঘাড়ে এটা পড়বে না, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা সেই ওয়েলফেয়ার রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্রটা করতে চাই, যা জনগণের কল্যাণে নিবেদিত হবে, যার আয় ব্যয় সব কিছু আবর্তিত হবে জনগণের কল্যাণকে কেন্দ্র করে ইনশাআল্লাহ। এই মাদেরকে এখান থেকে সম্মানিত করা হবে। তবে যদি কোনো মা স্বেচ্ছায় তিনি বলেন যে না, আমার সুযোগ আছে, আমার বাচ্চারা বড় হয়ে গেছে, আমি 8 ঘন্টা কাজ করেই আমি 8 ঘন্টার বেতন নেব, তাকে আলাদাভাবে সম্মানিত করা হবে ইনশাআল্লাহ।
এখন বাকি যে 3 ঘন্টা থাকলো এটা কিভাবে পোষাবে? এই 3 ঘন্টার জন্য পার্ট টাইমার যারা 5 ঘন্টাও পারবে না, 8 ঘন্টাও পারবে না, এরকম অনেক মহিলা আছেন, তিনি 3 ঘন্টা পারবেন, তিনি ওই 3 ঘন্টা কাজ করবেন, তিনি 3 ঘন্টার বেনিফিট নেবেন ইনশাআল্লাহ। তাইলে একজন মানুষের জায়গায় আরেকজন মানুষ কিন্তু ফিট হয়ে গেল। ওনাকে বলছে এর মাধ্যমে জব কমে যাবে, জব তো বেড়ে গেল ভাই, কমলো কোথায়? আগে একজন ছিল, এখন 2 জনের পার্টনারশিপ এখানে বিল্ড আপ হলো। এইভাবে আমরা একটা দরদি সমাজ গঠনে সক্ষম হব ইনশাআল্লাহ, যেখানে পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে। আবার কারো ওই রকম সন্তান ছোট নেই, তার সংসারে এত বেশি সময় দেওয়ার দরকার নাই, কিন্তু তার প্রয়োজন আছে, তিনি ওভারটাইম করতে চান। যদি নিয়োগকারী সংস্থা তার কাছ থেকে ওভারটাইম সার্ভিস নিতে চায় আর তার যদি সেই সুযোগ থাকে, সেইটাও বাধা দেওয়া হবে না। সকল দুয়ার খোলা থাকবে, যে যে অপশনে ইন করতে চাইবেন তার জন্য সেই সুযোগটা ওপেন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কি অপরাধটা আমি করলাম বলেন তো? এই যারা আমার দিকে কামানের গুলি ছোড়া শুরু করলেন, আমি আশা করব আমার এই কথাগুলা শোনার পরে তারা একটু শান্তি পাবেন ইনশাআল্লাহ। কেউ যদি মনে করেন যে ডাক্তার শফিকুর রহমান এই কথা বলে সমস্ত মহিলাদের ভোট নিয়ে যাচ্ছে, হায় হায় আমাদের কি হবে? ভাই, আপনাদেরকেও যদি সব ভোট দিয়ে দেয় আমার কোনো আপত্তি নাই, কিন্তু মায়েরা বোনেরা যদি তাদের নিরাপত্তা ভেবে তাদের জন্য সবচেয়ে কমফোর্টেবল জোন হিসেবে আমাদেরকে বাছাই করে নেয়, সেটাও আপনাদেরকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ওখানেও আপত্তি তুলতে পারবেন না। যে যুব সমাজ 24-এ বুক চিতিয়ে লড়াই করেছে, জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, তারা অনেকেই জানতো না তারা বেঁচে থাকবে কিনা। সেই যুব সমাজের একটা বিশাল দাবি, চাহিদা, প্রত্যাশা এই জাতির কাছে আছে। তাদের এই প্রত্যাশাকে আমরা সম্মান করি এবং আমরা কথা দিচ্ছি তোমাদের প্রত্যাশা পূরণে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। যুবকরা, তোমাদেরকে তোমাদের অধিকারের জন্য লড়তে হবে। 2টি অধিকার, একটা হলো নিজের হাতকে দক্ষ হিসাবে গড়ে তোলার অধিকার, রাষ্ট্র যেন এই সমর্থ তোমাদেরকে দান করে, সাপোর্ট দেয়। 2 নম্বর হচ্ছে তোমাদের মৌলিক ভোটের অধিকার। এখানে 30-32, অনেকের বয়স হয়ে গেছে 35 হয়ে গেছে, তারা জীবনে একবার একটা ভোট দিতে পারে নাই। কেউ কেউ আশঙ্কা করেন আগামী নির্বাচনে কেউ গাছে কাঁঠাল রেখে গুফে তেল দিচ্ছেন, মাসল আর ব্যাগ মানির মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন। তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, আমরা যুবক হয়ে বিস্ফোরিত হব ইনশাআল্লাহ। এই যুবকদের ভোট, আমার ভোট নিয়ে কেউ কাড়াকাড়ি করুক, এটা আমরা বরদাস্ত করব না। যুবকরা, তোমাদের ভোট তোমরা দিবা, আমরা তোমাদের পাশে থেকে লড়াই করব, তোমাদেরকে সাহস যোগাবো, শক্তি যোগাবো। কোনো ডাকাত তোমাদের বুটের দিকে হাত বাড়ানোর জন্য দুঃসাহস না দেখায়। এখন থেকে সেইভাবে যুবকদেরকে প্রস্তুত হতে হবে। তোমার যাকে পছন্দ তাকে ভোট দিও, আমাকে দিবা না দিবা এটা তোমার ব্যাপার, কিন্তু তোমার ভোটের জন্য আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা একটা মানবিক বাংলাদেশ চাই, যে বাংলাদেশটা প্রত্যেকটা মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে। এই বাংলাদেশটা আমরা চাচ্ছি। আমরা একটা ক্ষতবিক্ষত একটা মজলুম দল হিসাবে ভাই আমরা পারতাম 5 তারিখের পরে কিছু উল্টাপাল্টা কাজ করে, হ্যাঁ উল্টাপাল্টা কাজ করে হয়তো মানুষের কাছ থেকে পার পেয়েও যেতে পারে, কিন্তু আল্লাহর দফতর থেকে কে আমাদেরকে বাঁচাবে? এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করি বলেই আমরা মানুষকে সম্মান করার পক্ষে। এমনকি একজন অপরাধী, তাকেও তার অপরাধের চাইতে বাইরে, এর বাইরে গিয়ে কেউ কিছু তাদের সাথে করুক, সেটাও আমরা চাই না। আমাদের এই যুব সমাজ এখন আর পিছন নিয়ে কামড়াকামড়ি করতে চায় না, এখন তারা সামনে দেখতে চায়। আমরা তাদেরকে আশ্বস্ত করছি, দুনিয়ার
জায়গায় জায়গায় ঘুরে তোমাদের জন্য ফেরি করব ইনশাআল্লাহ। যেখানে যে উন্নত টেকনোলজি পাবো সেখান থেকে কাঁধে করে ওইটা তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা যাতে টেকনো বেসড একটা মানবিক সমাজ গড়ে তুলতে পারো। মরার আগে দেখে যেতে চাই সন্তানেরা ভালো আছে, একটা সভ্য বাংলাদেশে আছে, সত্যিকারের একটা স্বাধীন বাংলাদেশের নাগরিক আমার সন্তান। এটা আমরা দেখে যেতে চাই। এটি হবে আমাদের সান্ত্বনা। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা যে লড়াইয়ের ঘোষণা দিয়েছি এটা কোনো দলের বিরুদ্ধে নয়, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়, এটা জনগণের পক্ষে, জনগণের পক্ষে, জনগণের স্বার্থের জায়গায়। আল্লাহর কসম, আমাদের জীবন থাকতে অতীত আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করি নাই, আগামীতেও আমরা আপোষ করব না ইনশাআল্লাহ। সেই লড়াইয়ে প্রিয় জনগণকে আমরা সাথে চাই, পাশে চাই। এখন সারা তো বললাম জাতীয় ব্যাপার, এই আসনের কি হবে? এই আসন একসময় সন্ত্রাস কবলিত একটা জায়গা ছিল। আমরা প্রথমে কথা দিচ্ছি এইখানে সন্ত্রাসের কোনো কালো ছায়া আমরা বরদাস্ত করব না। এই এলাকাকে সন্ত্রাসমুক্ত এলাকা হিসাবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। এলাকার যুবকদের চাহিদার দিকে, তাদের মানসিক বিকাশের দিকে আমরা লক্ষ্য রাখব। এখানে উপযুক্ত পার্ক নাই, মাঠ নাই, সুইমিং পুল নাই, যে কয়টা একটু সামান্য বড় চ্যানেল আছে, ড্রেন আছে, সবগুলা ময়লা এবং আবর্জনায় দুর্গন্ধে ভর্তি। আমরা ওই সব ড্রেনগুলোকে স্বচ্ছ পরিষ্কার করব ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় ফান্ডে পারলে করব, না হয় জনগণের টাকা নিয়ে করব। বলবেন সেখানে কি চাঁদাবাজি হবে? না, হবে না, কোনো চাঁদাবাজি হবে না। জনগণ তার মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে ইনশাআল্লাহ এগিয়ে আসবে। চীন সফরে গিয়েছিলাম, দেখি যে ওদের ড্রেইনের পানিও স্ফটিকের মতো চকচক করে। জানতে চাইলাম এটা কিভাবে সম্ভব হলো। বলে যে রেসপেক্টিভ এলাকার, সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিকে বৎসরে 2 বার তার এলাকার ওইগুলাতে গোসল করতে হয়। বা যাও বাবা এখন গোসল করো তুমি। তো গোসল যখন করবে তখন গোসলের উপযুক্ত করে এই পানীয় তার মেনটেন করতে হবে। সে জানে না তার গোসলের ডেট কোন দিন, ওইটা রাষ্ট্র জানাই দিবে যে আগামীকালকে আপনার গোসলের ডেট। যদি আগে জানাই দেয় তাইলে মাঝখানে যেমন তেমন হোক, ওই সময় এসে হয়তো কেউ পানি পরিষ্কার করে নিতে পারে, এই সুযোগও নাই। আগের দিন রাত্রের নোটিশ যাবে, কালকে সকাল 10টায় তোমার গোসলের সময়। আমরা বিশ্বাস করি সমাজে যদি ডিসিপ্লিন, নিয়ম যদি এস্টাবলিশ করা যায়, এই সমাজ চমকাবে ইনশাআল্লাহ, ডায়মন্ডের মতো চমকাবে। আমাদের লোকেরা বিদেশে গিয়ে সেই দেশগুলা গড়ে দিচ্ছে, সেই লোকেরা এই দেশকে আরও সুন্দরভাবে গড়ে দিতে পারবে। শুধু একটা পরিবেশ প্রয়োজন, আর কিছুই না। আমরা ওই পরিবেশটা তৈরি করে দিতে চাই যেখানে আবাল বৃদ্ধ বনিতা সবাই এই রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখার সুযোগ পাবে। আল্লাহ তাআলা এই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা ঘুরে ঘুরে এই এলাকার সমস্যাগুলোকে নোট করছি, কোথায় কোন সমস্যা আছে। কিছু কিছু জায়গায় অপরিকল্পিত আবাসন হওয়ার কারণে রাস্তাঘাটগুলো যথেষ্ট সংকীর্ণ। এই রাস্তা দিয়ে অনেক কিছু রাস্তা আছে, একটা অ্যাম্বুলেন্স ঢুকবে বা বের হবে এই সুযোগও নাই। আমরা জনগণকে সাথে নিয়ে কারো বড় কোনো ক্ষতি না করে বড় উপকারটা কিভাবে করা যায়, আলাপ আলোচনা পরামর্শের ভিত্তিতে ইনশাআল্লাহ গায়ের জোরে নয়, এই সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করব। এটাও সম্ভব মানুষকে যদি মোটিভেশন দেওয়া যায়, বৃহত্তর কল্যাণের কথা যদি তুলে ধরা যায়, এবং মানুষের আস্থা যদি পয়দা হয় যে এই লোকরা ধান্দাবাজ নয়, এরা সমাজের স্বার্থে এই কাজগুলো করছে, তখন জনগণ এগিয়ে আসবে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা সেই জনগণকে বুকে নিয়ে ইনশাআল্লাহ তাদের জন্য একটা কমফোর্ট জোন এখানে তৈরি করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। দীর্ঘ সময় ধরে আমাদের বক্তব্য আপনারা শুনেছেন। ভালো লাগলে জনগণকে বলবেন, খারাপ লাগলে আমাকে বলবেন, আমি যাতে সংশোধিত হতে পারি। আপনারা যে যেখান থেকে এসেছেন, আপনাদের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আপনাদের পার্শ্ব প্রতিবেশী,
কর্মস্থলের সঙ্গী এবং আপনাদের বন্ধুমহল সবার কাছে আমাদের এই কথাগুলো মেহেরবানি করে আপনারা পৌঁছে দেবেন। যদি আমরা সবাই শপথ নিতে পারি যে আগামীতে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ আমরা গড়ব, তাহলে আমি বিশ্বাস করি আল্লাহর আসমান থেকে আমরা সাহায্যও পাবো ইনশাআল্লাহ। আমরা কি এই শপথটা নিতে পারি? দুই হাত তুলুন একটু। আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ক্লিন বাংলাদেশ, গ্রিন বাংলাদেশ আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।